Welcome to Sports Live presented by Cool. আপনাদের সঙ্গে আছি আমি সঞ্জনা আইভি। সেই সঙ্গে আমি রঞ্জন শান্ত। দীর্ঘদিনের অফ ফর্ম ভেঙে নেদারল্যান্ডসের বিপক্ষে সাকিব আল হাসান ফিরলেন অপরাজিত 64 রানের ইনিংস দিয়ে। টাইগাররাও সহজ জয় পেয়েছে রাজদের বিপক্ষে। এই জয়ে সুপার 8-এর পথে এক পা দিয়ে রাখল বাংলাদেশ। তবে নিজের কৃতিত্ব না নিয়ে এই অর্জন দলীয় পারফরম্যান্সের ফল বলে জানান সাকিব। পাশাপাশি কোনো সমালোচনার উত্তর দেওয়ার জন্য ক্রিকেট খেলেন না বলে জানান এই অলরাউন্ডার। দীর্ঘদিন ব্যাটে রান আসছিল না সাকিব আল হাসানের, বল হাতেও ছিলেন বিবর্ণ। বীরেন্দ্র সেহবাগ তো অবসর দেওয়ার পরামর্শই দিয়েছিলেন এই অলরাউন্ডারকে। তবে দলের প্রয়োজনে ঠিকই জ্বলে উঠলেন সাকিব। নেদারল্যান্ডসের বিপক্ষে অপরাজিত 64 রানের ইনিংস খেলে টাইগারদের জয় রাখলেন ভূমিকা। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সাফ জানিয়ে দিলেন, সমালোচনার উত্তর দিতে ক্রিকেট খেলেন না তিনি। এখানে আসলে উত্তর দেওয়ার কিছু নাই কাউকে। আমি মনে করি যে ইম্পর্টেন্ট একটা প্লেয়ারের, কারেন্ট প্লেয়ারের স্পেশালি, যে তার দলের হয়ে সে কতটা কৃতিত্ব রাখতে পারে, সেটা যখন রাখতে পারে না স্বাভাবিকভাবেই কথা হবে, এবং আমি মনে করি যে সেটা খুব বেশি একটা খারাপ কিছু না। চারিদিকে যখন সাকিবের শেষ হয়ে যাওয়ার গল্পে বিভোর, ঠিক যেন শেষ থেকেই শুরু করলেন এই অলরাউন্ডার। ব্যাটে বলে অবদান রাখলেও কৃতিত্ব দিলেন পুরো দলকেই। আমি মনে করি যে এখানে সবারই কন্ট্রিবিউট আছে, স্পেশালি পুরো বোলিং ইউনিটেরই। এক এক সময় এক একজনকে দরকার হয় এক এক সিচুয়েশনে, এবং সবাই যার যার জায়গায় কাজটা করছে দেখে আসলে সবার কন্ট্রিবিউশনটাই চোখে পড়ছে। মুস্তাফিজ যেভাবে বল করছে, তাসকিন নতুন বলে, সাকিব নতুন বলে যেভাবে বোলিং করছে, তো স্বাভাবিকভাবে এই কন্ট্রিবিউশনগুলোও দরকার হয় আরেকটা বলারকে খুব ভালো বল করার জন্য। ডাচদের বিপক্ষে এই জয়ে সুপার 8-এর পথে এক পা দিয়ে রেখেছে বাংলাদেশ। পরবর্তী ম্যাচে নেপালের বিপক্ষে জয় দিয়ে পরের রাউন্ডে যেতে মুখে আছে টাইগাররা। অবশ্যই ইম্পর্টেন্ট ম্যাচ আমাদের জন্য নেপালের সাথে, বা জিততে পারলে আমরা সেকেন্ড রাউন্ডে যাব, আমাদের জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট হবে। সো স্বাভাবিকভাবে আমরা মুখে আছি সামনের ম্যাচের জন্য। 2009 সালে সেন্ট ভিনসেন্টে তরুণ সাকিবের নেতৃত্বে উইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ জিতেছিল বাংলাদেশ। ধারাবাহিকতা থাকে ওয়ানডে সিরিজেও। তবে সাকিব জানালেন, কেবল সেন্ট ভিনসেন্টেই নয়, পুরো উইন্ডিজে রয়েছে তার দারুণ সুখস্মৃতি। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস। একেবারে, এবং সেই সুখস্মৃতি কাজে লাগিয়ে হোক আর যেভাবেই হোক, জয় তো বাংলাদেশ পেয়েছে, নেদারল্যান্ডসকে হারিয়েছে, এবং এখন সুপার 8-এ যাওয়ার দ্বারপ্রান্তে, যেটা একটু প্রেশার তো ছিলই, তবে সবার একসঙ্গে জ্বলে ওঠা, বিশেষ করে সাকিবের পারফরমেন্স ইমপ্রেসিভ। সাকিবের পারফরমেন্স দুর্দান্ত লেগেছে আমার কাছে, যদিও আমি পুরো ম্যাচটা ফলো করতে পারিনি, বাট আমার ফোনে একদম ক্রিক ইনফো অন করা ছিল। আমি জাস্ট দোয়া করছিলাম যে ও 50টা করে ফেলুক। খুবই আমি খুশি হয়েছি অ্যাজ আ ফ্যান হিসেবে। এক্স্যাক্টলি, আমি তো ফ্যান, আর অবভিয়াসলি অন্যান্য সব ফ্যানদের মতন। তবে ওভারঅল বাংলাদেশের এই জয়টা খুব বেশি দরকার ছিল দলটাকে বুস্ট আপ করার জন্য। তামিদ আছেন সেখানে, সেন্ট ভিনসেন্ট থেকে সরাসরি যুক্ত হবেন ম্যাচটা কাছ থেকে দেখা এবং এই ইতিহাসের সাক্ষী হওয়া। অমিত, আর্নেস্টভিল বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসে তো অবশ্যই স্মরণীয় হয়ে আছে সেটা টেস্টে, তবে এই যে ঐতিহাসিক একটা জয়, এত বছর, প্রায় এক যুগ পর ম্যাচ ফিরল এবং বিশ্বকাপে এভাবে বাংলাদেশ জয় পেল, নিশ্চয়ই এই ম্যাচটা একটা অন্যরকম জায়গায় থাকবে। অবশ্যই রঞ্জন, সেটাই হবার কথা। যে এরকম ম্যাচ বাংলাদেশ জিতেছে এবং প্রথম দুই ম্যাচের পারফরমেন্সে বাংলাদেশ অনেক সময় ডাউন হয়, সেখান থেকে তারা উপরে উঠেছে পারফরমেন্সটা, সেটা সত্যি অসাধারণ ছিল। সঞ্জনা বলছিলেন ম্যাচটা ফলো করতে পারেননি, সঞ্জনারও একটা বড় স্বপ্ন আছে সাকিব আল হাসানের সাথে একটা ছবি তোলার। নিশ্চিতভাবে সেই স্বপ্ন পূর্ণ হবে। কালকে একটা আপিস ছিলেন তার আগের দিন ছবি তোলবার জন্য, সাকিব তো ছবি তুলেছেন, একই সঙ্গে সাকিব তার জার্সিটা তাকে দিয়েছিলেন সেই আপুটা সেই জার্সি পরে বাংলাদেশের খেলা দেখতে এসেছিলেন, বাংলাদেশ জিতে গিয়েছিল। আমি জানি না সঞ্জনা ছবি তুলে নিশ্চয় বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়ে যাবে, আমরা সেই স্বপ্নটা দেখি। আসলে সে বাংলাদেশ দলের খুব একটা অপরূপ সুন্দর দেশ এই জায়গা সেন্ট ভিনসেন্ট। আজকে বাংলাদেশ দলের পুরোপুরি ছুটি, একদম ছুটি কাটাবে, এবং ছুটির দিনে কিছু নিয়ম মানা হয়েছে, আমরা কোনোভাবে হোটেলে যেতে পারবো না, একদম ছুটি মানে ছুটি। বাংলাদেশ টিম নিশ্চয়ই আজকের দিনটা কাটাবে, কালকে নিশ্চয়ই অনুশীলন করবে, তারপরের দিন তো ম্যাচ রয়েছেই। অমিত, সাকিব পারফর্ম করার পর দলকে এখন কেমন দেখছেন? কতটা সুখী পরিবার এখন বাংলাদেশ দল? সুখী পরিবার তো অবশ্যই। আপনি হয়তো বলবেন যে আমি আজকে এখনো ভালো কথা বলছি বাংলাদেশ দল ভালো করেছে বলে। আসলে যখন শুরুতে অনুশীলন নিয়ে কথা বলেছিলাম, আমি একটা পর্যায়ে বলেছিলাম আর নেগেটিভ কিছু বলতে চাই না বাংলাদেশকে টিম নিয়ে, যখন বলা দরকার ছিল। কিন্তু বাংলাদেশ টিমটা আসলে দিনে দিনে গুছিয়ে উঠেছে, আমি সেটা বলতেই হবে, এবং খুব ভালো লেগেছে। বলছিলেন না সাকিব দলগত পারফরমেন্স, তবে এখানেও একটা সামাজিক গণমাধ্যমের একটা দায় আছে। দায়টা কোথায় সেটা বলি। দেখেন, আমাদের রিপোর্টে সাকিব আল হাসান সেহবাগকে নিয়ে, বীরেন্দ্র সেহবাগকে নিয়ে কথা বলার সময়
তিনি হু শব্দটাকে ভাইরাল করা হয়েছে অনেক জায়গায়, কার্ড গেছে অনেক জায়গায়, কিন্তু হু তখন বলেছিলেন বীরেন্দ্র সেহবাগ অনেক দূরে থেকে সাংবাদিকের প্রশ্ন করছিলেন, তো কার নাম বলছিলেন সেটা আসলে সাকিব শুনতে পারেননি, সেই জন্য বলেছিলেন যে হু মানে কে। তারপরে কিন্তু তার অ্যান্সারে তিনি বলেছেন আমার কথার উত্তর দেওয়ার জন্য আমরা ক্রিকেট খেলি না, ক্রিকেট আমাদের কাজ, যখন আমি করব লোকে আমার সমালোচনা করবে সেটা খুব স্বাভাবিক। কি সুন্দর অ্যান্সার করেছেন। কিন্তু দেখেন যে জায়গাটাকে কার্ড বানানো, বিভিন্ন জায়গায় কার্ড দেওয়া হয়েছে, নিউজ দেওয়া হয়েছে, লিখে লেখা হয়েছে হু, এভাবে ক্রিকেটারদের কিন্তু একটা প্রভাব ফেলে। দায় কিন্তু সবার মধ্যে আছে, যারা ক্রিকেট ফলো করেন, ভক্তরা আছেন, তারা এদেরকে আরো বেশি সচেতন হওয়ার প্রয়োজনটা আছে। ক্রিকেট সব মিলিয়ে এগিয়ে যায়, ক্রিকেট একটা সংস্কৃতি হতে হয়, সেটা দর্শকের দায় আছে, এটা গণমাধ্যমের দায় আছে, ক্রিকেটারদের দায় আছে। খারাপ সময় তো আমরা সমালোচনা করব, ঠিক আছে, কিন্তু কোনটা করা যায় কোনটা করা যায় না এটা আমাদের বুঝতে হয়। না হলে আলটিমেটলি যখন ইংল্যান্ড দল, যখন আমি দেখেছিলাম 2015 সালে বাংলাদেশের বিপক্ষে হেরে চলে গিয়েছিল, তারপরও ইংল্যান্ড সমালোচনার ক্ষেত্রে একটা মাপ রেখেছিল। পরিমিতি বোধটা থাকা খুব জরুরি। নিশ্চিতভাবে বাংলাদেশ টিম এসব ভাবে না, এসব দেখে না, কিন্তু তারপরও আর কি সংস্কৃতিটা গড়ে তুলতে চাইলে, বড় দল হতে চাইলে শুধু মাঠে ক্রিকেট ভালো খেলতে হবে তা না, মাঠের বাইরে সবার আচরণও বড় দল হয়ে ওঠা, সংস্কৃতি গড়ে ওঠা উচিত। একেবারে। অমিত, আপনি থাকবেন আমাদের সঙ্গে, আপনারই একটা প্রতিবেদন আছে, সেটা একটু দেখতে চাই, দর্শকদেরও দেখাতে চাই, তানজিদ তামিমকে নিয়ে। তানজিদ তামিমের প্রশংসায় পঞ্চমুখ ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচে পেসার কিংবার একটি বাউন্সার আটকে যায় তানজিদের হেলমেটে। তৎক্ষণাৎ হেলমেটটি খুলে মাটিতে রাখেন 23 বছর বয়সী এই ক্রিকেটার। কেন করেছিলেন এমনটা? সেন্ট ভিনসেন্ট থেকে সেই ঘটনারই বিস্তারিত জানাচ্ছেন তাহমিদ অমিত। তানজিদ তামিমের প্রশংসা করলো আইসিসি, এতটাই প্রশংসা করেছে যে মুগ্ধ হয়েছে। তানজিদ তামিমের হেলমেটে বল লেগেছিল, সেই তানজিদ তামিম যখন কনস্টান্টিন সাবের কথা বলা হয় মাথায় আঘাতের পর, সেই হেলমেটটা কেন হঠাৎ নামিয়ে মাটিতে রাখলেন? সেই প্রশ্ন নিশ্চয় দর্শক আপনাদের মধ্যে জেগেছে। যে সময় মানুষের মাথায় আঘাত হানে তখন তো আসলে কি করতে হবে ভাবনাটাই থাকে না। ইনিংসের তৃতীয় ওভারে কিংমারের যে বলটা করেছিলেন, পঞ্চম বলটা, এসে তানজিদ তামিমের হেলমেটে আঘাত করে প্রচন্ড, এবং সে হেলমেটে আঘাতের পর সেই হেলমেট থেকে বলটা কিন্তু পড়ে যায় না, এক জায়গায় আটকে ছিল। সেই বলটা আমরা সাথে সাথে দেখতে পারি তানজিদ তামিম যে কাজটা করেন, যে হেলমেটটা খুলে মাটিতে রেখে দেন। এই কাজটা করেছেন তামিম, কারণটা হচ্ছে ব্যাক অফ দ্য মাইন্ডে তানজিদ তামিমের এই 23 বছরের তরুণের মাথায় ছিল, এই বলটা যদি কোনো ফিল্ডার এসে ওই যেখানে লাগানো ছিল সেখান থেকে হাতে নিয়ে আপিল করেন, আউট হয়ে যেতে পারতেন। অর্থাৎ কঠিন একটা সময়ও তার মধ্যে ক্রিকেটের আইনটা মাথায় ছিল। আর সেজন্যই তো আইসিসি তাদের পেজে একটা রিলস দিয়েছে, দ্য স্মার্ট বয়। যখন খেলাটা শেষ হয়ে যায়, কালকের ম্যাচ দারুণ বাংলাদেশ জিতেছে, তারপর তানজিদ তামিম কিন্তু একটা ইন্টারভিউ করেছিল আইসিসি। সেই জায়গাটা তানজিদ তামিম বলেছিল আসলে বলটা তিনি ভেবেছেন চোখের পিছনে চলে গেছে, পরে তিনি দেখেছেন আসলে বলটা তার হেলমেটে এসে লেগে আছে, সেটা তিনি ভালো করে লক্ষ্য করেছিলেন। আসলে এই জায়গাটা তিনি এই ইন্টারভিউতে বলেছেন। তার পরক্ষণে বলেছে যে তার মাথায় এসছে, কোনো ফিল্ডার যদি এসে আবার সেই বলটা মাথায় যেহেতু মাটি স্পর্শ করেনি, লেগে আছে, কেউ যদি একজন এসে সেই বলটা হাতে নিয়ে আপিল করতে পারে, সেটা তার মাথায় এসেছিল, সেই জন্যই তিনি কাজটা করেছেন। ক্রিকেটে এই জন্যই বলা হয় স্মার্ট বয়, খুব ফ্র্যাকশন অফ সেকেন্ডে আপনাকে সিদ্ধান্ত মেকিং করতে হবে। যখন কোনো ব্যাটার স্ট্রোক খেলেন, বল জাজমেন্ট করেন, তখনও সেটা করতে হয়। এর দ্বারা আসলে অনেক কিছু বোঝা যায় যে এই তরুণরা কি পরিমাণ শার্প। আমাদের শরীফুলের বোলিং এর কথা বলুন, বা তানজিদ তামিমের, তাওহিদ হৃদয়ের কথা বলুন, হৃদয় খুব দ্রুত বল পিক করতে পারে খুব সুন্দরভাবে। এই ছেলেগুলো আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ কিন্তু খেলে এসছে, বিশ্ব জিতে এসছে। আমরা সেই জন্যই বলি যে এই ছেলেগুলো আমাদের অনেক বেশি সম্পদ। বাংলাদেশ শুধু মাঠের পারফরমেন্সে জিতেছে তাই না, এই ছোট ছোট বিষয়গুলো ক্রিকেট যারা ফলো করেন তাদের চোখে পড়ে। আর এই সমস্ত করছে কারা? যারাই হচ্ছে, যে আমরা দেখেছিলাম নাজমুল শান্ত সেই টাইম আউটের কথা, সাকিব আল হাসানকে এসে প্রথম নাজমুল শান্তই বলেছিলেন যে এরকম একটা ঘটনা। অর্থাৎ এরা ক্রিকেটের যে জানাশোনাটা, ব্যাপ্তিটা অনেক বেশি হচ্ছে তাদের, সেটাও বাংলাদেশের জন্য খুব ইতিবাচক একটা খবর। তানজিদ তামিমের প্রশংসাটা বাংলাদেশের জন্য নতুন একটা ব্র্যান্ডিং। তাহমিদ অমিত, যমুনা স্পোর্টস, সেন্ট ভিনসেন্ট, ওয়েস্ট ইন্ডিজ। অমিত আছেন আমাদের সঙ্গে। অমিত, আমরা শুনছিলাম আপনার কাছ থেকে পুরো বিষয়টা, শুধুমাত্র এই ঘটনাটার পাশাপাশি আপনি যেমনটা বলেছেন, এই জেনারেশনের ক্রিকেটে বাংলাদেশে আসলে এই যে ক্যালিভারের জায়গা কিংবা এই যে ছোট ছোট ব্যাপার, এগুলো আসলে প্রমাণ দেয় হয়তো যে অনেক বেশি ক্রিকেটীয় মেধা তাদের রয়েছে এবং সেটা কাজে লাগাচ্ছে তারা।
অবশ্যই অবশ্যই, এবং আমি আসলে নিজে খুব এই ছেলেগুলোকে অনেকদিন ধরে দেখছি কতটা শার্প ক্রিকেটে এই মস্তিষ্ক, ক্রিকেট মস্তিষ্ক কিন্তু শার্প হতে হয়, জানাশোনাটা বড় হতে হয়। আমি বলছিলাম না, পড়াশোনাটা সাঙ্গাকারা জয়াবর্ধনে যে ধরনের পড়াশোনা করতেন, ইউটিউবেও কিন্তু আপনি কি দেখছেন তার খুব গুরুত্বপূর্ণ। এই যে আমি এই জন্যই বলছি কালচারটা খুবই ইম্পর্টেন্ট। আপনার কমফোর্ট জোন থেকে বেরিয়ে এসে অন্যভাবে ভাবা, সেটা খুবই ইম্পর্টেন্ট। নিশ্চিতভাবে বাংলাদেশ এটা অনেক স্বপ্ন দেখাচ্ছে বাংলাদেশ ক্রিকেটে। আমরা যেটা বলছিলাম যে প্রথম 2 ম্যাচ বাংলাদেশ শুধু দক্ষিণ আফ্রিকার সঙ্গে হেরে গেছে, ঠিক আছে, কালকে শন পোলকের সাথে কথা হচ্ছিল যে তোমরা 3টা ফুল টস পেয়েছো তারপরে পারোনি, এটা কখনো ব্যাড লাক হতে পারে না। আসলে সত্য, এই ধরনের ছোট ছোট ভুলও নিশ্চয়ই হবে না, এবং 2 ম্যাচ থেকে বাংলাদেশ যেটা শিখেছে, কালকের ম্যাচে আমরা দেখেছি বাংলাদেশ কিভাবে সেটা প্রয়োগ করেছে। সেই জন্যই বড় স্বপ্ন দেখি বাংলাদেশ যদি সুপার 8 নিশ্চিত হয়, সম্ভবত অস্ট্রেলিয়ার সঙ্গে প্রথম ম্যাচটা 20 তারিখে হবে, 22 তারিখে ভারতের সঙ্গে ম্যাচ হবে। অনেকে ভাববেন বাংলাদেশ টাইমে দেখাবে যে কোনো গ্যাপ নেই, গ্যাপ কিন্তু মাঝে একদিন আছে, কিন্তু দিনের পার্থক্য যেহেতু আছে। এবং 24 তারিখ আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ আছে, এবং যেটা মজার বিষয়, অ্যান্টিগা থেকে বাংলাদেশ টিমকে ট্রাভেল করে সাথে সাথেই বাংলাদেশকে ম্যাচ খেলতে হবে। জানি না এটা কিভাবে সম্ভব হবে, না শুনে জানি না, ট্রাভেল টাইমটা এত বেশি, তারপরে মাঝখানে কিছুক্ষণ সময় রাখা হচ্ছে অ্যান্টিগা থেকে এই সেন্ট ভিনসেন্টে এসে আবার বাংলাদেশকে তৃতীয় ম্যাচটা খেলতে হবে। কঠিন কাজটা, তবে এই কঠিনের সাথে বাংলাদেশ এখন মানিয়ে নিতে চেষ্টা করছে। নিশ্চিতভাবে আমরা বিশ্বাস করি বাংলাদেশ যদি সুপার 8টা চলে যায়, আমি বিশ্বাস করি বাংলাদেশে অনেক কিছু করবো আছে। শান্ত কিন্তু বারবার ব্যক্তিগতভাবে আমাকে এই কথাটাই বলছিলেন যে একটু বড় স্বপ্ন দেখি, যদিও সে মনে বাইরে প্রকাশ করে না, কিন্তু বাংলাদেশে সবকিছু প্রকাশ করলে ট্রল হয়ে যায়, অধিনায়ককে অসম্মান করি আমরা। নাজমুল শান্ত যে ক্যাপ্টেন্সিটা করেছেন শ্রীলঙ্কার বিপক্ষে কালকের ম্যাচে, অসাধারণ। তিনি রান পাচ্ছেন না, ঠিক আছে, আপনার দলের আপনার দেশের সেই ক্যাপ্টেন, তাকে সম্বন্ধে যখন আপনি কথা বলবেন নিশ্চিতভাবে একটা রেসপেক্ট আপনাকে রাখতে হবে। তিনি বাংলাদেশ টিমের ক্যাপ্টেন, হতে পারে আপনি সমালোচনা করুন, সমালোচনার শব্দ চয়নে যেন এমন না হয় ক্যাপ্টেনকে অসম্মান করা হয়। আমি আজকে দর্শকদের যারা কাজ করছেন প্রত্যেকের কাছে বিনীত অনুরোধ করি, এই জিনিসগুলো এখানে খুব বেশি আলোচনা হয়, অসম্মান করা কখনো ক্যাপ্টেনকে উচিত না, দলকেও উচিত না। নাজমুল শান্ত দারুণ ক্যাপ্টেন্সিটা করছেন, বাংলাদেশ টিমের জন্য বড় সম্পদ। শান্ত অনেক ম্যাচ জিতিয়েছেন, এই তো কত বছর আমাদের ইংল্যান্ডের বিপক্ষে সিরিজটা তিনি 1 হাতে জিতিয়েছেন। তা আমরা এসব ভুলে যাই, এত দ্রুত ভুলে যাওয়া উচিত না। আমাদের জানি লিটন কি করতে পারেন, হ্যাঁ তারা ধারাবাহিকভাবে পাচ্ছেন না, কিছু রান পাচ্ছেন না। লিটন একটা ম্যাচে দারুণ খেলেছেন। সাকিবকে নিয়ে যে সমালোচনা হয়েছে ঠিক আছে, কিন্তু সাকিব অবসরে যাওয়া উচিত, সাকিব ক্রিকেট খেলতে পাচ্ছেন না, সেটা বোধহয় একটু একেবারে ঠিক তাই অমিত। এবং সাকিবের মতো হোপফুলি শান্ত এই ম্যাচটাই ফিরবে এবং সকল প্রশ্নের জবাব দেবে, সেটা আমরা প্রত্যাশা করি। সব প্রতিকূলতা পেরিয়ে যাক বাংলাদেশ। অসংখ্য ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য। রিশাদ হোসেনের দারুণ এক স্পেলেই ঘুরে যায় ম্যাচের মোড়। তার 3 উইকেট শিকারে বাংলাদেশ পায় 25 রানের স্বস্তির জয়। তরুণ এই লেগ স্পিনারে মুগ্ধ টাইগারদের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। প্রশংসায় ভাসিয়েছেন সাকিব আল হাসানকেও। তার শেষ পর্যন্ত ব্যাটিং করাকেই গুরুত্বপূর্ণ বলেছেন তামিম। পাশাপাশি মোস্তাফিজের বোলিংকে অবিশ্বাস্য বললেন এই টাইগার ড্যাশিং ওপেনার। ESPN ক্রিকইনফোকে দেয়া সাক্ষাৎকারে এসব কথা বলেছেন তিনি। 160 রানের লক্ষ্যে 69 রানে 3 টপ অর্ডারকে হারালেও কক্ষপথেই ছিল নেদারল্যান্ডস। অধিনায়ক স্কট এডওয়ার্ডসের সঙ্গে সাইব্র্যান্ডের আগ্রাসী ব্যাটিংয়ে জয়ের পাল্লা তখন ডাচদের দিকেই। আর তখনই দৃশ্যপট পাল্টে দেন লেগ স্পিনার রিশাদ হোসেন। 22 বলে 33 রান করা সাইব্র্যান্ডকে ফিরিয়ে আঘাত হানেন নেদারল্যান্ডস শিবিরে। একই ওভারে সাজঘরে ফেরান বাজডি লিডকেও। নিজের শেষ ওভারে তালুবন্দি করেন লোগান ভ্যান ভিককেও। তার এই এক স্পেলেই ঘুরে যায় ম্যাচের মোড়। 25 রানের স্বস্তির জয় পায় বাংলাদেশ, এমনটাই মনে করেন টাইগার ওপেনার তামিম ইকবাল। রিশাদের তৃতীয় ওভার ম্যাচের চেহারা পাল্টে দিয়েছে। ওই সময়ে দু দলেরই সমান সুযোগ ছিল, খেলাটা কোন দিকে যাবে সেটা নিশ্চিত ছিল না। তবে নেদারল্যান্ডস ঠিক পথে এগোচ্ছিল। রিশাদের ওভারে তাদের সুযোগ নিতেই হতো, সে চেষ্টাও তারা করেছে। তবে এই ওভারটা অবিশ্বাস্য ছিল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ শেষে অনেকেই সাকিবের শেষ দেখলেও ঠিকই বন্ধুর পাশে দাঁড়িয়েছিলেন তামিম। নেদারল্যান্ডস ম্যাচেই ঘুরে দাঁড়াবেন সাকিব, সেই প্রত্যাশার কথাও জানিয়ে রেখেছিলেন। অপরাজিত 64 রানের ইনিংসে সাকিব আস্থার প্রতিদান দেয়ায় খুশি তামিম ইকবাল। সে কোন লেভেলের ক্রিকেটার তা নতুন করে বোঝানোর কিছু নেই, আমরা ওর মূল্য বুঝি। সে 16-17 বছর ধরে নিজের কাজটা করে যাচ্ছে। কিছুটা খারাপ সময় পার করেছে, অনেক সমালোচনাও হয়েছে। সব মিলিয়ে দারুণ এক ইনিংস খেলেছে সে। বিশেষ করে শেষ পর্যন্ত ব্যাটিং করেছে, যা এই উইকেটে খুবই গুরুত্বপূর্ণ ছিল। রিশাদের 3 উইকেট শিকার ও সাকিবের 64 রানের ইনিংসে অনেকটা আড়ালেই পড়ে গেছে মুস্তাফিজের দায়িত্বশীল বোলিং। তবে তা চোখ এড়ায়নি তামিম ইকবালের। 4 ওভারে মাত্র 12 রান দিয়ে 1 উইকেট শিকার করা ফিজের উচ্ছ্বসিত প্রশংসা তামিমের কণ্ঠে।
The way Mustafiz is bowling at the moment is it's মুস্তাফিজ unbelievable. যেভাবে বল করেছে তা অবিশ্বাস্য। সে সবসময় কঠিন ওভারগুলো করে থাকে, এই কাজটাই সে ভালোভাবে করেছে। এই উইকেট বাংলাদেশের জন্য মানানসই, অনেকটা দেশের মাটিতে খেলার মতো। উইন্ডিজের উইকেটে অনেকটা ঘরের মাঠের সুবিধা পাচ্ছে বাংলাদেশ, তাই এবারের আসরে ভালো কিছুর স্বপ্ন দেখছেন দলের বাইরে থাকা সাবেক এই অধিনায়ক। মুজরাবিন তারেক, যমুনা স্পোর্টস। দল ভালো করলে আসলে সব দিক থেকেই প্রশংসার যে ব্যাপারটা এটা তো আসেই, তামিমের কণ্ঠেও সেটা ছিল। তবে এই ধারাবাহিকতাটা রেখে যদি শেষ ম্যাচটাও খেলতে পারে বাংলাদেশ, ইভেন বাকিরা যারা ফর্মে নেই, শান্তর কথা বিশেষ করে বলতে হয়, সেও যদি ভালো খেলতে পারে, ইতিহাস হবে সুপার 8-এ যাওয়া টি-20 বিশ্বকাপে, যেটা বাংলাদেশের আসলে পক্ষে সম্ভব হয় না সচরাচর। একদমই সম্ভব হয় না। তবে এবার যদি একটু ডিফারেন্ট কিছু হয় মন্দ হবে না। সেই সাথে লিটন দাস যদি রানে ফিরে যান, শান্ত যদি রানে ফিরে যান, দলটা কিন্তু একটা ব্যালেন্সড একটা টিম হয়ে যাবে এবং অনেক শক্তিশালী একটা জয় তারা যে কোনো শক্তিশালী দলের বিপক্ষে তারা পেয়ে যাবে। ঈদের সকালে ম্যাচ, ঈদের খুশিটা দ্বিগুণ হবে নিশ্চয়ই, সেই প্রত্যাশা থাকছে। দর্শক, এই ছিল আজকের স্পোর্টস লাইভ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।